গুড মর্নিং। কেমন আছো সকলে? চলো আজকে আমরা জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। জীব বৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ। বৈচিত্র্য মানে কি? তোমরা এটা সবাই জানো। বৈচিত্র্য মানে বিভিন্নতা বা ভ্যারাইটি, তাই তো? যেমন এই যে তোমরা বিভিন্ন কালারের রং বেরঙের জামা কাপড় পরে আছো, তাহলে কি এটা সবারই জামা কাপড়গুলোর মধ্যে বিভিন্নতা আছে। আবার যখন স্কুলে আসো তখন একই ড্রেসে চলে আসো, অর্থাৎ বিভিন্নতাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তুমি যখন স্কুলে আসছো সবাই একটা নির্দিষ্ট পোশাকে চলে আসছো, তোমাদের পোশাকের মধ্যে কোনো বৈচিত্র্য নেই। কিন্তু যখন বাড়িতে আছো, এখন যেমন লকডাউনে সবাই বাড়িতে আছো, সবাই নিজের খুশি মতো জামা কাপড় পরে আছো, অর্থাৎ তোমাদের এই যে জামা কাপড়গুলো রঙগুলো বিভিন্ন ধরনের। তো আমরা এই বিভিন্নতা নিয়েই, জীবদের মধ্যে যে বিভিন্নতা, তা নিয়ে চলো আজকে আলোচনা করি। তো জীব কত ধরনের আছে বলো তো? মানে কত রকম জীব তোমরা জানো? দেখবে আমরা যে কোনো সময় ছোটবেলায় একটা খেলা খেলতাম আমরা প্রায়, যে কতগুলো ফুলের নাম বল, কতগুলো প্রাণীর নাম বল, কয়েকটা নদীর নাম বল। তো এরকম করতে গিয়ে দেখা যেত কি, যে 10-12টা জিনিসের নাম খুব তাড়াতাড়ি বলা যেত। তারপরে কিন্তু ধীরে ধীরে মনে করে করে বলতে হতো। যেমন তোমরা জানো, তোমাদেরকে যদি বলা হয় যে কয়েক 20টা জীবের নাম বলো, সবাই হাত তুলে দেবে, হ্যাঁ স্যার 20টা কেন, আরো বেশি বলে দেবো। কিন্তু বলার চেষ্টা করো একটা করে, দেখবে তুমি 10টা 12টা 15টা পর্যন্ত খুব তাড়াতাড়ি স্পিডে বলে দিলে। তারপরে কি হবে, তোমাকে মনে করে করে বলতে হবে। অর্থাৎ এই যে আমাদের জানাটা, এটা খুব কম। 20টা ফুলের নাম বলতে গেলে আমাদের খুব সমস্যা হবে, তাই তো? 10-12টা ফুলের নাম তোমরা খুব তাড়াতাড়ি বলে দিতে পারো, কিন্তু যখন 20টা ফুলের নাম বলবো, দেখবে অনেকেরই সমস্যা হবে। তো চলো আজকে আমরা এই জীব নিয়ে জানবার চেষ্টা করি। আচ্ছা বলো তো, একটা অনুমান করে, যে পৃথিবীতে কত ধরনের জীব থাকতে পারে? কত হবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আরো বেশি? 5 লাখ, 10 লাখ, 50 লাখ, না তারও বেশি? এই পৃথিবীতে জীবের সংখ্যা কত জানো? পৃথিবীতে জীবের সংখ্যা, বিজ্ঞানীরা এখন পর্যন্ত অনুমান করেছেন, জীবের সংখ্যা 3 কোটি। জীবের সংখ্যা বলতে বিভিন্ন ধরনের জীব, 3 কোটি ধরনের জীব আছে। বুঝতে পারছো? 3 কোটি ধরনের জীব। তো আমরা এই জীব নিয়ে আজকে আলোচনা করব। তো এটাকে, এই যে জীবদের মধ্যে বিভিন্নতা, বিভিন্ন ধরনের জীব আছে, একেই বলা হয় জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্যের সংজ্ঞাটা কি হবে? কোন নির্দিষ্ট স্থানে অবস্থিত, কোন নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীবের, বিভিন্ন প্রকার বলতে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, আণুবীক্ষণিক জীব হতে পারে, বিভিন্ন প্রকার জীবের যে বিভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায়, তাকে ওই সময়ে ওই স্থানের জীব বৈচিত্র্য বলে। জীব বৈচিত্র্য বলে।
তো কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীবের যে বিভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায় তাকে ওই সময়ে ওই স্থানের জীব বৈচিত্র্য বলে। অর্থাৎ এই জীব বৈচিত্র্যটা বিভিন্ন এলাকা অনুযায়ী পরিবর্তন হতে পারে। যেমন ধরো আমাদের পুরুলিয়া জেলাতে যে সমস্ত জীবগুলোকে আমরা দেখতে পাই, আমরা যদি দার্জিলিংয়ে চলে যাই সেখানে দেখব কি যে সেখানের জীব বৈচিত্র্য কিন্তু অনেকটাই পুরুলিয়ার থেকে আলাদা। কেন আলাদা হয়েছে না, সেখানকার পরিবেশ পুরুলিয়ার চেয়ে আলাদা হওয়ার জন্য সেখানে কিছু অন্য ধরনের জীব দেখতে পাই। তো চলো আজকে আমরা কিছু জীব নিয়ে বিভিন্ন জায়গার জীবদেরকে একটু চিনে আসি, তারপর আমরা এই জীবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি বললাম যে বিভিন্ন ধরনের জীবদেরকে চলো দেখে আসি। বিভিন্ন ধরনের জীব, বিভিন্ন এলাকায় জীবেদের বৈচিত্র্য বা ভ্যারাইটি দেখা যায়। চলো আমরা কিছু জীব দেখে আসি। দেখো, জলের জীব আলাদা ধরনের, স্থলভাগে আলাদা ধরনের, এরা পিঁপড়েরা, পেঙ্গুইন। তাহলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব আমরা দেখতে পাই। একেই বলা হয় জীবের বিভিন্নতা বা বৈচিত্র্য। তাই নিয়েই তৈরি হয় বায়োডাইভার্সিটি। দেখো কত বিচিত্র ধরনের জীব। তো বিজ্ঞানীরা অনুমান করে দেখেছেন, দেখো এখানের পরিবেশ আলাদা। ওই যে বললাম যে দার্জিলিংয়ের পরিবেশ পুরুলিয়ার পরিবেশ এক নয়। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীব আছে। পরিবেশ অনুযায়ী জীবদের সংখ্যাও বা জীবদের প্রকৃতি পরিবর্তন হতে পারে। আলাদা আলাদা জীব আলাদা আলাদা পরিবেশে দেখতে পায়। তো বিজ্ঞানীরা অনুমান করে দেখেছেন যে পৃথিবীতে এই বিভিন্ন ধরনের যে জীব তার সংখ্যাটা প্রায় 3 কোটি। ভালো করে মনে রাখবে সংখ্যাটা 3 কোটি বা তারও বেশি হতে পারে। তো বিজ্ঞানীরা এই যে বিভিন্ন ধরনের যে জীব তোমাদেরকে বলা হচ্ছে, এই বিভিন্ন ধরনটাকে বিভিন্ন ধরনের মধ্যে কিছু ভাগ করেছেন। একই বৈশিষ্ট্যযুক্ত যে জীব তাদেরকে বলা হয় প্রজাতি। তাহলে পৃথিবীতে 3 কোটি প্রজাতির জীব বা তারও বেশি জীব বাস করে। বুঝতে পারছো? তাহলে প্রজাতি কি? চলো একটু দেখে। প্রজাতি কি? একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের প্রজাতি বলে। যেমন আমরা মানুষ, আমরা যে দেশেরই হই, যে ধর্মেরই হই, আমাদের সবারই বৈশিষ্ট্য কিন্তু একই। তাই আমরা সবাই একটাই প্রজাতি। সেই প্রজাতিটার নাম দেখো এখানে আমি লিখে রেখেছি। এই আমাদের নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। তাহলে মানুষ হচ্ছে একটা প্রজাতি। যে দেশের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সবাই কিন্তু একই বৈশিষ্ট্যযুক্ত। আর এই একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয় প্রজাতি। তো মানুষ প্রজাতির নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। দেখো তার নিচে আরেকটা জীবের আমি নাম লিখে রেখেছি, প্যানথেরা টাইগ্রিস। এটা হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। তার নিচে লেখা আছে লেবিও রোহিতা, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। তারও নিচে দেখো আছে ওরাইজা সেটিভা, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম।
ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম গাছের বিজ্ঞানসম্মত নাম। তাহলে তোমরা মনে হতে পারে যে স্যার এগুলো তো আলাদা আলাদা নাম কেন হচ্ছে, বাঘের নাম প্যান্থেরা টাইগ্রিস কেন হলো? তো আমাদের এই বিশাল পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন ধরনের ভাষা চালু আছে। তা একই জীবকে বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন নামে ডাকে, যার ফলে কি হয়, আমরা যখন কোনো জীব নিয়ে আলোচনা করি তখন এই নাম নিয়ে সমস্যায় পড়ি। যেমন বাঘকে আমরা বলি বাঘ, ইংরেজরা বলে টাইগার, হিন্দি ভাষীরা আবার কি বলে শের। দক্ষিণ ভারতের কোথাও কোথাও বাঘকে বলা হয় হুলি। তাহলে বাঘ তো একটাই, তাকে বিভিন্ন নামে ডাকছি। তাহলে বিভিন্ন নামে ডাকার ফলে যখন কোনো এক জায়গায় এই বাঘকে নিয়ে আলোচনা হয় তখন দেখা যায় বাঘ বললে অন্য লোক বুঝতে পারছে না, কেউ যখন টাইগার বলছে তখন অন্য লোক বুঝতে পারছে না, কেউ শের বলছে তখন অন্যরা বুঝতে পারছে না। এই অসুবিধাগুলো দূর করার জন্য বিজ্ঞানীরা এই জীবদেরকে নাম দিয়েছেন, একে বলা হয় নামকরণ। এই যে আমাদের যেমন নাম আছে, আমরা যখন জন্মেছি কোনো নাম ছিল কি? কোনো নাম নিয়ে জন্মেছি? আমাদের পিঠে কোনো লেখা ছিল যে এ অমুক, এর নাম এই, ওর নাম এই? কোনো আমাদের পিঠে তো কিছু লেখা ছিল না। তাহলে পরে আমাদেরকে দেখবে একটা নামকরণ বলে অনুষ্ঠান হয়, এর মাধ্যমে একটা নাম দেওয়া হয়েছে। ঠিক ওরকমভাবেই বিজ্ঞানীরা জীবদেরকে নাম দিয়ে থাকেন। এই নাম দেওয়াটাকেই বলা হয় নামকরণ। এই নামকরণ করারও কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট পদ্ধতি মেনে জীবদের নাম দিতে হয়। তো এখানে এরকমই আমি কয়েকটা জীবের বিজ্ঞানসম্মত নামগুলো লিখে রেখেছি। এগুলো একটু তোমরা মনে রাখবে, কিছু বিজ্ঞানসম্মত নাম, যাতে উঁচু ক্লাসে তোমাদের ক্লাস 9-এ যখন উঠবে তোমরা, তখন আবার তোমাদের শ্রেণী বিভাগ পড়া আছে, জীবদের শ্রেণী বিভাগ, তখন খুব সুবিধে হবে। তাহলে নামকরণ বুঝতে পারলে। তো এখন পর্যন্ত মাত্র 19 লক্ষ জীবের নামকরণ করা হয়েছে। এই যে 3 কোটি ধরনের জীব বললাম, যে 3 কোটি প্রজাতি আছে, এর মধ্যে মাত্র 19 লক্ষের মতো জীবের নামকরণ করে উঠতে পেরেছেন বিজ্ঞানীরা। তাহলে এখনও অনেক জীবের নামকরণ করা বাকি আছে। তাই তোমাদের কাছেও সুযোগ আছে, তোমরা ভবিষ্যতে যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, বিজ্ঞান নিয়ে আলোচনা করো, তাহলে এখনও জীবের এই নাম দেওয়ার সুযোগও পেতে পারো কেউ কেউ, তাই তো? তাহলে এখন পর্যন্ত মাত্র 19 লক্ষ মতো প্রজাতির বিজ্ঞানসম্মত নাম দেওয়া সম্ভব হয়েছে। তো তোমাদের মনে হতে পারে যে মাত্র এই 19 লক্ষ জীবের নামকরণ কেন হয়েছে, বাকিদের হলো না কেন? তো এই নামকরণ করতে অনেক সময় লাগে, খুব ভেবেচিন্তে সবাই একমত হলে তবেই নামকরণ করা যায়। এছাড়াও নামকরণের আরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে নামকরণ করতে হয়। তো যেহেতু সময় অনেক লাগে, তাই মাত্র 19 লক্ষ মতো প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে। তাহলে 3 কোটি প্রজাতিটা কিন্তু কম নয়, বিশাল সংখ্যক জীব। এই এত সংখ্যক জীবদেরকে নিয়ে আলোচনা করা, তাদেরকে নিয়ে গবেষণা করা খুব সমস্যা। তাই বিজ্ঞানীরা কিছু উপায় বার করেছেন। কি উপায়? এই জীবগুলোকে কিছু পদ্ধতি মেনে শ্রেণী বিভাগ করেছেন। শ্রেণী বিভাগ কেমন? তোমরা লাইব্রেরিতে গেছো তো? লাইব্রেরি কেমন? লাইব্রেরিতে এরকম বই সাজানো থাকে, তাই তো? তোমরা যখনই লাইব্রেরিতে যাও, লাইব্রেরির স্যারের কাছে যখন কোনো বই চাও, উনি কী করেন? তুমি যে বইটার নাম ওনাকে দিয়েছ, উনি ঠিক সেই বইটা নির্দিষ্ট তাক থেকে বার করে তোমাকে দিয়ে দেন,
বেশি সময় লাগে না। কারণটা কি বলো? কারণ উনি তার এই তাকের মধ্যে বইগুলোকে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে সাজিয়ে রেখেছেন। অর্থাৎ তুমি হয়তো উনি ক্লাস অনুযায়ী সাজিয়ে রেখেছেন বইগুলো, তুমি যে ক্লাসের বই চাইছো সেই ক্লাসের বই উনি খুব তাড়াতাড়ি বার করে দিতে পারলেন। অথবা এরকম হতে পারে যে তুমি কোন গল্পের বই চাইছো, তাহলে উনি গল্পের বইগুলোকে লেখকের নাম অনুযায়ী সাজিয়ে রেখেছেন। তুমি যে লেখকের বইটা চেয়েছো উনি ঠিক সেইখানে গিয়ে টুক করে তোমার বইটি বার করে তোমাকে দিয়ে দিলেন। অর্থাৎ উনি এই সাজিয়ে রেখেছিলেন বলেই বইটা তোমাকে তাড়াতাড়ি উনি দিতে পারলেন। আর ওষুধ দোকানে গিয়েছো কখনো ওষুধ কিনতে? দেখো, এইটা একটা ওষুধ দোকানের একটা তাকের ছবি যেখানে ওষুধগুলো সাজানো আছে। যখন কোনো একটা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দোকানে যাও, দোকানদার যিনি থাকেন তোমার প্রেসক্রিপশনটা দেখার সঙ্গে সঙ্গেই উনি কিন্তু তোমার ওষুধটা বার করে দেন। দেখো, এই তাকের গায়ে উনি বিভিন্ন নাম্বার লিখে রেখেছেন, আর তার সঙ্গে কিছু অ্যালফাবেট লেখা আছে। তাহলে অ্যালফাবেট অনুযায়ী অর্থাৎ নামের প্রথম অক্ষর অনুযায়ী উনি ওষুধগুলোকে আগেই সাজিয়ে রেখেছেন। তাহলে তোমার ওষুধটার নামটা উনি পড়া মাত্রই কোন তাকের কোন জায়গায় সেই ওষুধটি আছে সেটা উনি বার করে তোমাকে দিয়ে দিল। তাহলে কি, আর যদি উনি এলোমেলো করে রাখতেন তাহলে কি হতো? অনেক সময় লাগতো, খুঁজে নাও পেতে পারতো। তাহলে এই সিস্টেমে থাকার জন্য উনি কি করছেন, নির্দিষ্ট ওষুধটা তোমাকে খুব কম সময়ে দিতে পারছে। এরকমভাবেই বিজ্ঞানীরাও এই জীবদেরকে নির্দিষ্টভাবে সাজিয়ে শ্রেণীবদ্ধ করে রেখেছেন। এটাকেই বলা হয় শ্রেণী বিভাগ। তো কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়? আগে জীবটাকে চিনতে হয়। যেমন উনি আগে চিনে রেখেছেন যে এই ওষুধটা কি ওষুধ, সেই ওষুধটা উনি জানেন। সেই ওষুধটাকে চেনার পর তার নির্দিষ্ট জায়গায় রেখেছেন। ওষুধটার আবার নাম আছে, সেই নাম অনুযায়ী উনি রেখেছেন। তাহলে জীবদেরকে আগে চিনতে হয়, এটাকে বলা হয় শনাক্তকরণ। তাহলে জীবদেরকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে চিনে নেওয়াকে বলা হয় শনাক্তকরণ। শনাক্তকরণের পর তার একটা নাম দেওয়া হয়। এই নামটা এটাকে বলা হয় বিজ্ঞানসম্মত নাম। অর্থাৎ শনাক্তকরণের পর নামকরণ হলো, এরপর সাজিয়ে রাখার পালা। তাহলে জীবের শনাক্তকরণ ও নামকরণের পর বিভিন্ন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি অনুযায়ী সাজিয়ে রাখার পদ্ধতি হলো শ্রেণী বিভাগ। যদি এত বড় মনে না রাখতে পারো, এইভাবে মনে রাখবে যে জীবের শনাক্তকরণ ও নামকরণের পর নির্দিষ্ট পদ্ধতি মেনে সাজিয়ে রাখার পদ্ধতি হলো শ্রেণী বিভাগ বা শ্রেণীবিন্যাস। আরও সহজভাবে যদি বলি, তাহলে জীবের নামকরণ ও শনাক্তকরণের পর নির্দিষ্ট পদ্ধতি মেনে সাজিয়ে রাখাকেই শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে? তাহলে নামকরণ করতে হবে, নামকরণের পর ওই নির্দিষ্ট জায়গায় তাকে বসাতে হবে। এই যে নির্দিষ্ট জায়গাগুলো, এই জায়গাগুলোর বিজ্ঞানীরা বিভিন্ন নাম দিয়েছেন। এই জায়গাগুলোকে বলা হয় রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি। তাহলে এই ভাগগুলোর মধ্যে ওই জীবটাকে রাখা হয়, এটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। তো বহু ধরনের জীব আছে। জীব এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, কারো মেরুদণ্ড নেই, কারো মেরুদণ্ড আছে। চলো কতগুলো প্রাণী দেখা যায়। দেখো, এই যে একে সবাই চেনো, প্রজাপতি, তাই তো? এর মেরুদণ্ড নেই, রং বেরঙের হয়। এটা কি বলতো?
এটা কি? কেঁচো। মেরুদণ্ড আছে? মেরুদণ্ড নেই, কেঁচোর মেরুদণ্ড নেই, খুব নরম। এটাও কেঁচোর ছবি, এঁকে বেঁকে চলে, মেরুদণ্ড নেই, খুব নরম দেহ। আর পরে কি জীব আছে? এটা কি বলতো? জোঁক। গ্রামে যারা আছো পুকুরে দেখতে পাওয়া যায় এই প্রাণীটিকে। মানুষের রক্ত শোষণ করতে পারে। দেখো মানুষের গা থেকে রক্ত শোষণ করছে। এটা কি? অক্টোপাস। তাহলে এরকম আরো বিচিত্র বহু ধরনের জীব আছে। ওই যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে দেখলাম কত জীব পৃথিবীতে আছে। তো এই জীবদেরকে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সাজিয়ে রেখেছেন। তো এই সাজিয়ে রাখার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা করেছিলেন। তো আমরা যেটা আলোচনা করব একেবারে সর্বশেষ যে পদ্ধতিটাকে, বিজ্ঞানী হুইটেকার এই সমস্ত জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেছিলেন। এই ভাগগুলোকে বলা হয় রাজ্য। তাহলে বিজ্ঞানী হুইটেকার সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। এই ভাগগুলো কি কি চলো একটু দেখা যাক। তো উনি ভাগ করার সময় প্রথমে জীবজগৎকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলেন। একটা হচ্ছে প্রোক্যারিওটিক জীব আর একটা হচ্ছে ইউক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক অর্থাৎ আদি কোষযুক্ত জীব, অর্থাৎ যাদের কোষ উন্নত নয়। তো প্রোক্যারিওটিক যে জীবরা তারা সবাই এককোষী হয়। তো আদি কোষযুক্ত জীবদেরকে মনেরা রাজ্যের মধ্যে উনি অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আদি কোষযুক্ত যত জীব আছে সবাই মনেরা রাজ্যের অন্তর্গত। যেমন একটা জীবের নাম ব্যাকটেরিয়া। চলো একটা ব্যাকটেরিয়ার ছবি দেখে আসি। এই দেখো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। অনেকগুলো ব্যাকটেরিয়া এখানে আছে। ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায় বলো তো? এই যে তোমরা দই খাও, দইয়ের মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়ার নাম ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস আছে বলেই দুধ থেকে দই তৈরি করা যায়। ল্যাক্টোব্যাসিলাস না থাকলে আমরা দই খেতে পেতাম না। তাহলে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? এই মনেরা রাজ্যের অন্তর্গত। তাহলে যতগুলো আদি কোষযুক্ত জীব আছে যারা সবাই এককোষী হয় তাদেরকে মনেরা রাজ্যের মধ্যে রাখা হয়। ঠিক আছে, এরপর আসবো ইউক্যারিওটিক জীব, অর্থাৎ যারা উন্নত কোষযুক্ত জীব। এই জীবগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, এককোষী আর বহুকোষী। এককোষী যে ইউক্যারিওটিক জীবেরা আছে তাদেরকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। এককোষী জীব কয়েকটা নাম বলো দেখি। চলো একটা ছবি দেখে আসি এককোষী জীবের। এই দেখো এটা হচ্ছে অ্যামিবা। এটা হচ্ছে অ্যামিবার ছবি। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ইউগ্লিনা। এককোষী আরও আছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম, এই যে আমাদের ম্যালেরিয়া জ্বর হয় তার জন্য এই প্লাজমোডিয়াম নামে এককোষী প্রাণীটি দায়ী। তাহলে এরা এককোষী ইউক্যারিওটিক জীব, এদেরকে রাখা হয়েছে প্রোটিস্টা রাজ্যের মধ্যে। তাহলে ইউক্যারিওটিক জীবদের মধ্যে যারা এককোষী তারা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তোমরা এই প্রোটিস্টা রাজ্যের কিছু জীবের নাম লিখবে। আর যারা হচ্ছে ইউক্যারিওটিক বহুকোষী জীব, বহুকোষী জীবদেরকে 5টি রাজ্যে, এই 3টি রাজ্যে ভাগ করা হয়। বহুকোষী জীবদেরকে 3টি রাজ্যে ভাগ করা হয়, ফাঞ্জাই, প্লান্টি আর অ্যানিমালিয়া। ফাঞ্জাই অর্থাৎ ছত্রাক। এইটা কি বলতো? এই ছবিটা তোমরা দেখেছো, এটা কি? ব্যাঙের ছাতা। এই ব্যাঙের ছাতা এরা খাদ্য তৈরি করতে পারে না।
এরা মৃত পচা গলিত জৈব পদার্থ থেকে খাদ্যরস সংগ্রহ করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাই মাটি ভেদ করে উঠলেও এদেরকে আমরা উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করি না। এরা যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, তাই এদেরকে আলাদা একটা রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদেরকে বলা হয় ফানজাই। তাহলে ফানজাইদের মধ্যে আছে বিভিন্ন ধরনের, এই যে আমরা যেটাকে বলি মাশরুম বা ব্যাঙের ছাতা, এছাড়াও আরও কতগুলো ফানজাই আছে। তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে তখন বিভিন্ন ধরনের ফানজাই নিয়ে পড়বে, ক্লাস 9-এই তোমাদের পড়া আছে। আরেকটা রাজ্যের নাম হচ্ছে প্ল্যান্টি। এর মধ্যে আছে, প্ল্যান্টির মধ্যে আছে সমস্ত উদ্ভিদ, সবুজ ক্লোরোফিল যুক্ত জীব, তাদেরকেই প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে, তাদেরকে প্ল্যান্টি রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এরপরে যারা থাকলো তারা সবাই হচ্ছে অ্যানিম্যালিয়া। এই অ্যানিম্যালিয়ার মধ্যে আমরাও আছি, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অ্যানিমালিয়া নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে এই হলো জীবজগতের 5 রাজ্য শ্রেণীবিন্যাস। তাহলে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পর্যন্ত আজকে থাক। আগামীকাল আমরা এই যে রাজ্যগুলোর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলোর কিছু কিছু প্রাণী নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা কী কী জানলাম, আজকের প্রশ্নগুলো লিখে নাও। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কাকে বলে? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন স্থানের জীব বৈচিত্র্য বিভিন্ন হওয়ার কারণ কি? বিভিন্ন স্থানের জীব বৈচিত্র্য বিভিন্ন হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে? পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে? পরের প্রশ্ন, এখন পর্যন্ত কত ধরনের জীবের নামকরণ করা সম্ভব হয়েছে? 4 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? 5 নম্বর প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? 6 নম্বর প্রশ্ন, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? 7 নম্বর প্রশ্ন, প্রজাতি কাকে বলে? প্রজাতি কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী জীবজগৎকে 5 রাজ্যে শ্রেণীবিভাগ করেন? কোন বিজ্ঞানী জীবজগৎকে 5 রাজ্যে শ্রেণীবিভাগ করেন? 6 নম্বর প্রশ্ন, মনেরা রাজ্যে কোন ধরনের জীব আছে? মনেরা রাজ্যে কোন ধরনের জীব আছে? পরের প্রশ্ন, প্রোটিস্টা রাজ্যের 2টি প্রাণীর নাম লিখো। প্রোটিস্টা রাজ্যের 2টি প্রাণীর নাম লিখো। পরের প্রশ্ন, ফানজাই রাজ্যের একটি জীবের নাম লিখো। ফানজাই রাজ্যের একটি জীবের নাম লিখো। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর করে কালকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে, চলো আজ এখানেই থাক। আগামীকাল আমরা এই জীবদের রাজ্যগুলোর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব।